আজকের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ কীভাবে গঠন হয়েছিল আমরা জানি। 1971 সালে ইয়াহিয়া খানের নেতৃত্বে পাকিস্তানি সেনা সেই সময়ের পূর্ব পাকিস্তানের মারাত্মকভাবে তাণ্ডব চালাচ্ছিল, আর সেই তাণ্ডবের ইতিহাস আমরা সবাই জানি। আর সেই সময় আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইন্দিরা গান্ধী মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য ভারতীয় সেনাদের পাঠিয়েছিলেন পূর্ব পাকিস্তানে। আর এই ভারতীয় সেনাদের সাহায্যেই পূর্ব পাকিস্তানে 1971 মানে সেই বছরই 16ই ডিসেম্বর কিন্তু পাক সেনারা ভারতীয় সেনাদের কাছে পরাজয় স্বীকার করে। আর তারপরে সৃষ্টি হয় হচ্ছে গিয়ে একটা নতুন দেশ, যার নাম হয় বাংলাদেশ। কিন্তু এখনকার বাংলাদেশ সেই জিনিসটাকে নিয়ে কি বলছে তোমরা দেখো না। আমরা আজকে বাংলাদেশ হয়েছি ভারতের চক্রান্তের ফলে। আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব, কিন্তু ভারতের পা আর আমরা চাপবো না। তো তোমরা শুনলে যে বাংলাদেশ এখন বলছে যে বাংলাদেশ নাকি তৈরি হয়েছে আমাদের চক্রান্তের জন্য। আর এই আমরা মানে হচ্ছে এই ভারতবর্ষ না থাকলে বাংলাদেশের মানুষ কিন্তু কোনোদিন স্বাধীন জিনিসটা মানে স্বাধীনতার স্বাদটাই পেত না। নমস্কার, আমি দীপ্তক, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আর আমার গলাটা আছে একটু ভেঙে, তো এই ভাঙা গলাটাকে একটু তোমরা সহ্য করে নিও যারা যারা ভিডিওটা দেখছো তারা। তো আজকে খবরের কাগজে যেটা দিয়েছে, ভারত নয় বেশি পছন্দ কট্টরপন্থী পাকিস্তান, মৌলবাদের অতলে বাংলাদেশ। তো এখানে লিখেছে যে সম্প্রতিকালে একটা সমীক্ষা করা হয়েছে, সেই সমীক্ষাতে বলা হয়েছে যে বাংলাদেশের মানুষের কাছে ভারতের তুলনায় পাকিস্তান নাকি এখন বেশি পছন্দের একটা দেশ। কারণ বলা হয়েছে যে এখানে 41% বেশি মানুষ বাংলাদেশিরা যারা তারা হচ্ছে গিয়ে ভারতকে অপছন্দ করে, আর সেই জায়গায় দাঁড়িয়ে 28% মানুষ নাকি পাকিস্তানকে অপছন্দ করে। এই যে সমীক্ষাটার কথা এখানে বলা হয়েছে, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু পেপারে উল্লেখ করা হয়নি। কিন্তু এরপরে আরেকটা সমীক্ষার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কি ভয়েস অফ আমেরিকার সমীক্ষা। সেখানে বলা হয়েছে যে শেখ হাসিনা পদত্যাগের পর এই যে পরিবর্তন হয়েছে বাংলাদেশ, সেখানকার নানান ইস্যুর সমীক্ষা করে তারা জানতে পেরেছে যে বাংলাদেশের যে মানুষ আছে তার মধ্যে যে 18 থেকে 34 বছর বয়সী যে প্রজন্মটা আছে তাদের এর মধ্যে 62% মানুষ হচ্ছে গিয়ে পাকিস্তানকে পছন্দ করছে। তার আর মাত্র এখানে বলা আছে 47% মানুষ ভারতকে পছন্দ করছে। আর এই সুযোগটাই নিচ্ছে কিন্তু পাকিস্তান। তসলিমা নাসরিনের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে পাকিস্তানের এক জনসভায় পাকিস্তানের একজন লোক বক্তৃতা রাখছে। তিনি বলছেন নাকি পাকিস্তান বাংলাদেশের বন্ধু, তারা দরকার পড়লে বাংলাদেশকে অ্যাটম বোমা দেবে যাতে তারা ভারতকে হেনস্থা করতে পারে। তো তোমরা আগে ভিডিওটা একটু দেখে নাও। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाअल्लाह अल्लाह के फजलो करम से। मैं आपको एक मुल्क का नाम नहीं लेता, खड़े हैं बांग्लादेश, बांग्लादेश, बांग्लादेश। তো পাকিস্তানকে তো কোনো ধর্তব্যের মধ্যে ধরা যায় না। তো পাকিস্তানরা এখন যথারীতি সুযোগের সদ্ব্যবহার করতে চাইছে, যেহেতু দেখেছে এখন পরিস্থিতি এরকম, তো বাংলাদেশকে উগড়ে দেওয়ার চেষ্টা করছে। আর সেখানে দাঁড়িয়ে তারা বলছে যে এখন চাইলে পাকিস্তান বাংলাদেশকে অ্যাটম বোম দেবে যাতে ভারতকে হেনস্থা করতে পারে। তোদের নিজের দিক আগে তোরা দেখ, তোরা কয়েকদিন আগে বাঁচিস সেটা আগে দেখ, তারপর তোরা বাংলাদেশকে করবি, সাহায্য করবি। এই পাকিস্তানি বাংলাদেশের ওপর 1971 সালের আগে বা 1971 সালে কিরকম অত্যাচার করেছিল সেটা আমরা সবাই জানি, ইতিহাস জানে। ইভেন পাকিস্তানের আর্মিরা বাংলাদেশের মানুষদের প্যান্ট খুলে চেক করছিল তারা মুসলিম না হিন্দু, তারপর তাদের ওপর তারা কি করবে সেটা ঠিক করছিল। মানে সেই সময় বাংলাদেশের মানুষদের উপর যে কি লেভেলের পাকিস্তানেরা অত্যাচার করেছিল সেটা কি করে যে এখনকার বাংলাদেশের মানুষ ভুলে যাচ্ছে, সেটা আমাদের মতো লোক মানে আমরা ভারতে যারা থাকি, যারা ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল সেই ভারত বুঝে উঠতে পারছে না। এখানে দাঁড়িয়ে বাংলাদেশকে এখন না একটা অকৃতজ্ঞ জাতি বলে মনে হচ্ছে। কারণ সেই সময় তাদেরই মা বোনকে পাকিস্তানি আর্মিরা কিভাবে টর্চার করেছিল, কি হাল করেছিল তাদের, সেটা তারা কি করে ভুলে যাচ্ছে, সেটা তো তাদের একটা ইতিহাস। আমরা যেমন আমাদের ইতিহাস ভুলি না, তারা কিভাবে তাদের ইতিহাস ভুলে গেল। আর এর সাথে আরেকটাও বলা হয়েছে যে 35 বছরের উপরে যারা আছে তারা কিন্তু এই সেম জিনিসটা করছে না যেটা 18 থেকে 34 বছরের তরুণ প্রজন্ম করছে। কারণ তারা সেই সময়টা দেখেছে, তারা পাকিস্তানের সেই নির্মম অত্যাচারটা দেখেছে, তারা কি করেছিল বাংলাদেশের সেই সময়ের মানুষদের সাথে। তো আমি বলছি না বাংলাদেশের সব মানুষ সমান, কিন্তু এখনো কিছু কিছু মানুষ আছে
কিন্তু বেশিরভাগটাই নতুন প্রজন্ম এই তাদের যে ইতিহাসটা তারা সেটাকে মানতে চাইছে না। তেমনই একজন লোকের বক্তৃতা তোমরা শুনে নাও, যিনি কিনা 1971 সালের সেই যুদ্ধের সময় উপস্থিত ছিলেন, সেই সময়ের পরিস্থিতি সে নিজের চোখে দেখেছিলেন, আর সেই জায়গা থেকে সে এই বক্তৃতাটা রাখছে, তোমরা সেটা দেখে নাও। ইউনিভার্সিটির ছাত্ররা 71 দেখে নাই। দেখুন, আপনার সাথে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো মুক্তিযুদ্ধের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2রা মার্চ সে পৃথিবীর শ্রেষ্ঠ আর্মি পাকিস্তানি পাঞ্জাব বেলুচ আর্মির চোখে কলিজার ভিতর থেকে আমরা আমার এই মানচিত্র খচিত লাল সবুজ হলুদের পতাকা আমরা পথ করে উঠিয়ে আমরা ক্যান্টনমেন্ট দখল করার জন্য গিয়েছিলাম। আমাদের মুক্তিযুদ্ধের সুপ্রিম কমান্ডার জাতির জনক বঙ্গবন্ধু উনি বন্দী অবস্থা, তার ছবির নিচে আমরা শেখ মুজিবের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করা হাতে সে ব্রিটিশ কারবাইন নিয়ে 4 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেই কমান্ডো ট্রেনিং গুলো নিয়ে আমরা ঢাকা শহরে হিট অ্যান্ড রান চোরাগুপ্তা চালিয়ে সে পাঞ্জাব বেলুচ পাঠান আর্মি এবং জামাতে ইসলামীর সেই আলবদর রাজাকারদের উপর আমরা অ্যাটাক করেছি। আজকে আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে আমি চলে গেছি আমার ব্যবসায়িক কাজে, কিন্তু আজকে 53 বছর পর আমার মুক্তিযুদ্ধের সূতিকাগার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণে এই মাঠে যারা বলে আমি কে রাজাকার তুমি কে রাজাকার, যারা এই স্লোগানটি দেয় তারা ভুলে গেছে এটা জয় বাংলার দেশ, এটা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এটা মুক্তিযোদ্ধাদের দেশ। আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নেই। এই স্লোগানটা যখন আমরা শুনি আমার 30 লক্ষ শহীদের আত্মা চিৎকার দেয়। আমার সহযোদ্ধা যে হাতে অস্ত্র নিয়ে মা বাবা ভাই বোন সবকিছু ছেড়েছে, জীবন দিয়েছে, সে আজ তার রক্ত এখনো বাংলার মাটিতে শুকায় নাই। এই নতুন প্রজন্মের ইউনিভার্সিটির ছাত্ররা 71 দেখে নাই। তারা কোটার সাথে মেধা একটা শব্দ এনে আমার জনগণের কাছে মুক্তিযোদ্ধাদের বিতর্কিত করে চলছে, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে চলছে। মুক্তিযুদ্ধ শহীদ পরিবার এগুলি খুব স্পর্শকাতর বিষয়, যাকে বলতে হবে মাথা ঠান্ডা করে বলতে হবে। পাকিস্তানি সেনাপতি নিয়াজি যখন আত্মসমর্পণ করে, সে জানে যদি বাংলার বঙ্গবন্ধুর সৈনিক বাংলার মুক্তিযোদ্ধাদের কাছে আমি অস্ত্র সমর্পণ করে ওরা আমাকে কচু কাটা করে ফেলবে। 9 মাসে আমার মা বোনদের যারা ধরিয়ে দিয়েছে জামাত ইসলামীর সেই আলবদর রাজাকার, চোখে কাপড় বেঁধে আমার বোনকে আমার মাকে নিয়ে পাঞ্জাবি ক্যাম্পে তুলে দিয়েছে, পালাক্রমে করেছে। এই ইউনিভার্সিটির নতুন ছাত্রছাত্রীরা কি সেটা ভুলে গিয়েছে? তাদের বাবা নাই, তাদের দাদা নাই, দাদু নাই, তাদের কাছে কি 71 সালের কথা ভুলে গিয়েছে? যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটার মধ্যে 27 মার্চ পাকিস্তান আর্মি আমাদের উলঙ্গ করে পরীক্ষা করেছে আমি মুসলমান না হিন্দু। হিন্দু যারা ছিল তারা সূরা মুখস্থ করে তাদের জীবন বাঁচিয়েছে। পাকিস্তান মুসলমান হয়ে আমাদের মুসলমানের উপর যে নৃশংস নির্মম অত্যাচার করেছে, আমার নিষ্পাপ শিশুর উপর বাঁশ ঘেরে পাকিস্তানি পতাকা উড়িয়ে বলেছে মাসলি বাঙালি তুম মুজিব কা গদ্দার তুমকো হামি মার দিয়া। এখনো আমরা বেঁচে আছি। আমার মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার আমার এই ভাই, আমরা ঘরে বসে থাকতে পারি না। বঙ্গবন্ধুর নির্দেশে হাতে অস্ত্র দিয়েছিলাম, তার নির্দেশে অস্ত্র জমা দিয়েছিলাম, এখনো বেঁচে আছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমরা ঢাকা শহরে হামাগুড়ি দিয়েছি। আজকে ছাত্র ভাইরা নেমেছে জয় বাংলা স্লোগানকে তারা পদানত করে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে রাজাকার স্লোগান দিচ্ছে। জয় বাংলার মাটিতে এই রাজাকারদের অনতি বিলম্বে হিট অ্যান্ড রান, এখনই সময় তাদের স্তব্ধ করে দিয়ে তাদের সবাইকে সেই পাকিস্তানি প্রেতাত্মাদের কাছে পাঠিয়ে দিতে হবে। বাংলাদেশ আর ভারতের মধ্যে এখন যে জিনিসটা দেখা যাচ্ছে সেই জিনিসটা কিন্তু একেবারেই কাম্য নয়। ভারত আর বাংলাদেশ হচ্ছে একটা প্রতিবেশী দেশ যারা বন্ধুদের মতো থাকে, বন্ধুদের মতো থাকবেও আমি আশা করি আগামীকালে। কিন্তু এখন যে পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে সেই পরিস্থিতিটা কিন্তু ঠিকঠাক সৃষ্টি হচ্ছে না। এই পরিবেশটা যত তাড়াতাড়ি কাটিয়ে নেওয়া যায় সেটা দুই দেশের পক্ষেই ভালো হবে। আর আমরা জানি যে আজকে আমাদের ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি গেছেন বাংলাদেশের, মানে বাংলাদেশের যে নতুন একটা সরকার অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে তারপর এই প্রথম কোনো ভারতের বিদেশ সচিব বাংলাদেশে গেল। আর সেখানকার লোকেদের সঙ্গে প্রথম ভারতের কোনো উচ্চ পর্যায়ের একজন লোকের
মিটিং হবে। তো এই মিটিংটার দিকে সবাই এখন তাকিয়ে আছে যে এর রেজাল্ট কী বেরায়। আশা করা যাক একটা শান্তির বার্তা বা একটা মিলমিশের বার্তা বা একটা সমাধানের বার্তা এই মিটিংয়ের মাধ্যমে বেরাবে। তখন আমাদের সবার চোখ সেই দিকে। এই টপিক নিয়ে এই ভিডিওটা ছিল এই অবধি। দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা আমার ভিডিও বা অন্য কারোর ভিডিও দেখতে পারো। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো, ভিডিওর নিচে কমেন্ট করো যে আমার ভিডিওটা ভালো বা খারাপ বা কোথায় কি করা যায় সেটা জানানোর জন্য ভিডিওটা শেয়ারও করতে পারো তোমরা। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।